শহরের একই ব্যাংকের বিভিন্ন শাখায় একের পর এক ব্যাংক ডাকাতি, কিন্তু সমস্যা শুধু এখানে টাকাই না। সমস্যা হলো ডাকাতরা এমন একজনকে টার্গেট করেছে যে নিজেই শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষ। আরও অবাক করার বিষয় হচ্ছে এই ডাকাতরা হচ্ছে প্রাক্তন স্পেশাল ফোর্সের কমান্ডার। আর তদন্ত করতে গিয়ে এফবিআই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ডাকাতি না। তো সম্পূর্ণ গল্পটাই টুইস্ট এবং অ্যাকশনে ভরপুর। গল্পের শুরু হয় হিউবার্ট ন্যাশনাল ব্যাংক থেকে, যেখানে কমান্ডাররা সর্বপ্রথম এই ব্যাংকেই বেছে নেওয়া হয় তাদের চুরির প্রথম মিশন হিসেবে। আর প্রথম মিশনে তাদের লিডার সরাসরি ব্যাংক ম্যানেজারের কাছে যায় এবং এক মুহূর্ত না ভেবেই সেখানে ব্যাংক ম্যানেজারের বুকে গুলি করে দেয়, যা দেখে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে যায় আর সেখানে থাকা মানুষগুলো ভয়ে কাঁপতে থাকে। এরপর ডাকাতরা তাদের প্ল্যান অনুযায়ী সিকিউরিটি গার্ডদের কাবু করে ফেলে এবং হলের মাঝখানে একটি ব্লুটুথ স্পিকার ছুড়ে দেয়। আর সেই স্পিকার থেকে আওয়াজ ভেসে আসে, সবাই নিচে শুয়ে পড়ো এবং নিজের হাত মাটিতে রাখো। এতে করে সবাই ভয়ে নিজেদের হাত মাটিতে রাখে এবং সবাই সাথে সাথে নিচে বসে এবং শুয়ে পড়ে। আর তখনই ব্যাংকের কর্মচারীরা ঘাবড়ে গিয়ে নিজের থেকে সেফ খুলে দেয় আর মাত্র 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ চুরিটা শেষ হয়ে যায়। তো ডাকাতরা সেখান থেকে প্রায় $3 মিলিয়ন অর্থাৎ 36 কোটি টাকা সেখান থেকে নিয়ে যায়। তো পালানোর সময় তারা একটি মোশন অ্যাক্টিভেশন বোমা সেখানে রেখে যায় এবং স্পিকার থেকে আবার হুমকি দেওয়া হয় যে যদি কেউ উঠে দাঁড়ায় এবং যদি কেউ পুলিশকে ফোন করে তবে 15 মিনিটের মধ্যে বোমাটি ফেটে যাবে। আর ব্যাংক থেকে বের হওয়ার সময় ডাকাত দলের লিডার সিসিটিভির দিকে তাকায় এবং সেটিকে গুলি করে নষ্ট করে দিয়ে যায়। চোখের পলকের ইশারায় তারা শহরের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়ে যেন তারা কখনোই সেখানে ছিল না। আর 25 মিনিট পর এফবিআই এই ডাকাতির খবর পায়, কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছে একটা মাত্র সূত্র পায়, আর সেটা হচ্ছে সেই বোমা থেকে। আর এই বোমার মধ্যে রয়েছে একজনের আঙ্গুলের ছাপ, এছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায় না। এই ব্যাংকে ডাকাতি দেখে সেক্রেটারি জোনাথন একদম অবাক হয়ে যায়। সে কোনোভাবেই বুঝতে পারে না যে এত সহজে ডাকাতি করার পর কেন সে ব্যাংক ম্যানেজারকে মারলো। আর তার সন্দেহ হয় যে এর পেছনে হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তাই সে প্রমাণ খুঁজতে বেরোয়, কিন্তু তার সঙ্গী জানায় যে পুলিশ বোমাটি নিজেদের সঙ্গে নিয়ে গেছে। তো এটা দেখে জোনাথন আরো রেগে যায় এবং এই কেসে পুলিশ কেন নাক গলাচ্ছে। রাগ এসে সরাসরি থানায় বসে যায় এবং পুলিশ চিফ ব্রায়ানকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞেস করে যে এটা তো এফবিআই এর মামলা এবং এফবিআই তদন্ত করছে, তবে পুলিশ কেন এতে নাক গলাচ্ছে। এবং প্রমাণ হিসেবে এখানে যা যা পাওয়া গেছে তা জানি এখনই এফবিআই এর হাতে তুলে দেয়। এটা শুনে ব্রায়ান ঘাবড়ে যায় এবং ব্রায়ান জানায় যে সেখানে যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে তা জেমস নামের এক ব্যক্তি, যে আগে স্পেশাল ফোর্সে ছিল। প্রায় 5 বছর আগে জেমস এবং তার টিম কিছু কলেজ ছাত্রকে অপহরণ করে এবং মুক্তিপণ চায়, কিন্তু সমঝোতার টাকা না পাওয়ায় তারা সবাইকে হত্যা করে। এরপর স্পেশাল ফোর্সের অন্য একটা ইউনিট সেই বিদ্রোহী কমান্ডারদের খুঁজে বের করে এবং তাদেরকে মেরে ফেলে। তো এখন জেমসের পরিবারে শুধু তার ছোট ভাই রেঞ্জার বেঁচে আছে। তো এখন পুলিশের সন্দেহ হলো জেমস যেহেতু মারা গেছে তাহলে এই চুরি নিশ্চয়ই রেঞ্জার করেছে এবং কোনো প্রযুক্তির সাহায্যে সে জেমসের আঙ্গুলের ছাপ সেখানে লাগিয়ে দিয়েছে। তখন এজেন্ট ওয়েলস খবর নিয়ে আসে যে চুরির সময় রেঞ্জারকে একটি দোকানে দেখা গিয়েছে, তাই তাকে ধরা সম্ভব হয় নাই, কারণ একজন মানুষ কখনোই একসাথে 2 জায়গায় থাকতে পারে না। তো এটা শুনে জোনাথন বুঝতে পারে যে চোরেরা ইচ্ছা করে সবাইকে তাহলে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারণ এই চোরেরা যেভাবেই হোক কোনো না কোনো স্পেশাল ফোর্সের হতেই পারে না, কেননা স্পেশাল ফোর্সের কেউই নিজেদের আঙ্গুলের ছাপ ফেলে রাখবে না। আর তারা তো এত নির্বুদ্ধ বা বোকা না, তারা তো অত্যন্ত চতুর। এজেন্টরা যখনই এই রহস্য সমাধানের চেষ্টা করছিল তখনই আরো একটা চুরির ঘটনা ঘটে। আর এইবারে ডাকাতির ঘটনায় কিন্তু ব্যাংক ম্যানেজারকে হত্যা করা হয় না, কিন্তু তার পরিবারের ক্ষতির হুমকি দেওয়া হয় এবং তাকে দিয়ে ব্যাংকের সেফ ভল্ট খুলে নেয়। তো ম্যানেজার কানে এয়ারপিস লাগিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং ভয়ে সবাইকে ব্রেকফাস্টের জন্য বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে কাঁপা কাঁপা হাতে ব্যাংকের ভল্ট খুলে দেয় এবং কাজ শেষ হতেই ডাকাতরা ব্যাংকের দিকে এগিয়ে যায়। আর যখন ডাকাতরা ব্যাংক থেকে বের হয় তখন এক নারী কর্মচারী তাদের দেখে ফেলে এবং সে অ্যালার্ম বাজাতে যায়, কিন্তু ম্যানেজার তাকে আটকে দেয় এবং পরিস্থিতি সামলে নেয়। তো ডাকাতরা আবারও স্পিকারে সেই কঠোর কণ্ঠস্বর বাজায় এবং পুরো ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু আজকের ডাকাতিতে তারা টাকা নয় বরং ভল্টে রাখা কিছু বিশেষ নথিপত্র নিয়ে যায়। তো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তারা আজকে ডাকাতিতে আহত গার্ডদের চিকিৎসা করায় এবং সেই নারী কর্মচারীকে দিয়ে তারা ব্যান্ডেজ করিয়ে দেয়। আর এতেই পরিষ্কারভাবে
স্পষ্টভাবে বোঝা যায় যে তারা বিনা কারণে কাউকেই মারে না। আর এখান থেকেই প্রশ্ন উঠেছে, প্রথম চুরিতে ব্যাংক ম্যানেজারকে কেন মারা হয়েছিল? তাহলে কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। যখন বৃষ্টিতে তৃতীয় ম্যানেজার অফিসে যাওয়ার জন্য বের হয় এবং একজন ডাকাত তখন দরজা খুলে তাকে বাহিরে টেনে নামায়, আর সে ভেজা রাস্তায় পড়ে গিয়ে সে সামলানোর সুযোগ পায় না, আর তখন তার গলায় একটি ছুরি চালিয়ে দেওয়া হয়। এদিকে ব্যাংকের মালিক জেফরি জানতে পারে যে তার 2টি ব্রাঞ্চে লুট হয়েছে এবং শুধু ব্যাংকের ভল্ট থেকে টাকা পয়সায় লুট হয় নাই এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিও নিয়ে গেছে। তখন ব্যাংকের মালিক জেফরি সেই টাকার চেয়ে ব্যাংকের নথিপত্র নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে, আর যেখানে রয়েছে তার বড় একটা রহস্য। আর পরপর টানা 2টি ডাকাতির পর সেক্রেটারি জোনাথন আরো অস্থির হয়ে পড়ে, কারণ আঙ্গুলের ছাপ ছাড়া ডাকাতরা আর কোনো সূত্রই সেখানে রেখে যায়নি। আর সবচেয়ে বেশি ভাবনা ছিল যে এক ব্যাংকের ডাকাতরা ম্যানেজারকে মেরে ফেলে, অথচ অন্য ব্যাংকে ডাকাতের সময় যারা আহত হয়েছিল তাদেরকে ব্যান্ডেজ করিয়ে আরো প্রাণে বাঁচায়। তো এই অসংলগ্ন আচরণ দেখে জোনাথন ভাবলো যে এই কেসে অবশ্যই কোনো গোপন রহস্য আছে যার জন্য ডাকাতরা এত দূর যাচ্ছে, এবং এই কারণে সে বেঁচে থাকা যে অপরজন ব্যাংক ম্যানেজার তাকে জিজ্ঞাসাবাদ করে। যদিও সেখান থেকে কিছু পাওয়ার আশা তার তেমন ছিলই না, কিন্তু ম্যানেজার অজান্তে একটা বড় সূত্র দেয়। জোনাথন যখন জিজ্ঞেস করে যে ব্যাংকের মালিক জেফরি কি প্রায়ই সেখানে আসে, তখন ম্যানেজার জানায় যে জেফরি অনেক ধনী মানুষ যার সারা দেশে 3000-এর উপরে ব্রাঞ্চ আছে। সে এত ছোট ব্রাঞ্চে আসার সময়ই পায় না, এবং তার সবচেয়ে বড় ব্রাঞ্চেও সে একবারই যায় বছরে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে ইদানিং জেফরি প্রতিদিনই সেই ছোট ব্রাঞ্চে আসছিল, তাও আবার ক্লোজিং টাইমে, এবং নিজেই ব্যাংকের ভল্ট চেক করে। এটা শুনে জোনাথনের কাছে পরিষ্কার হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এর মধ্যে এক ব্যাংকের সহকর্মী তাকে আরো অবাক করার মতো কিছু খবর দেয় যে ডাকাতি হওয়া ব্যাংকের নোটগুলোর মধ্যে একটা সিরিয়াল নাম্বার ট্র্যাক করে দেখা গিয়েছে যে পুরো $3 মিলিয়ন একটি দাতব্য সংস্থায় দিয়ে দেওয়া হয়েছে। আর এত বড় তথ্য পুলিশ চিফ ব্রায়ান জোনাথনকে জানায়নি। এতে সে আরো রেগে যায় এবং এজেন্ট ওয়েলসকে ব্রায়ানের সাথে মিলে তদন্ত করার আদেশ দেয়। তো টেকনিক্যালি ডিপার্টমেন্টগুলোতে পাওয়ার ফিঙ্গারপ্রিন্ট থেকে নিশ্চিত করলো যে ওটা জেমসেরই আঙ্গুলের ছাপ, এবং এটাই জোনাথনকে সবচেয়ে বেশি ভাবায়, কারণ যে মানুষ মারা গিয়েছে সে আবার জীবিত হলো কিভাবে। তো এখন পর্যন্ত 2 জায়গাতেই এমন প্রমাণ পাওয়া গেছে যে জেমসের ছাপ ছিল। তো এটাই জোনাথনকে সবচেয়ে বেশি দাদায় ফেলে, কিন্তু তার মনে হয় যে পুরনো অপহরণের কেসে নিশ্চয়ই এমন কিছু লুকানো আছে যা এখন সামনে আসবে। আর এই ভেবে সে তার এক সঙ্গীকে আদেশ দেয় যে জেফরির উপরে কড়া নজর রাখতে এবং তার সব গোপন খবর বের করতে। পরের দিন ব্যাংকের ম্যানেজারের শেষকৃত্যে জেফরি নিজে পৌঁছায় এবং তার সাথে সেই এলাকার এক নেতাকেও দেখা যায়। 2 ছোট ব্রাঞ্চের ম্যানেজারের মৃত্যুতে এত বড় মাপের মানুষের আশা জোনাথনের কাছে খুবই অদ্ভুত লাগে। জোনাথনের সন্দেহ আরো বেড়ে যায় এবং এর মধ্যে ব্রায়ান অনিচ্ছা সত্ত্বেও ওয়েলসের সাথে তদন্তে লেগে যায়। সেখানে তারা এক গুরুত্বপূর্ণ সাক্ষী খুঁজে পায়। একটি জুয়েলারি শপের সিকিউরিটি গার্ড জানায় যে সন্দেহ হলে তার গাড়ির নাম্বার লিখে রাখার অভ্যাস আছে। সে চোরদের গাড়ির নাম্বার লিখে রেখেছে, আর যখন সেই নাম্বারের তদন্ত করা হয় তখন জানা যায় যে গাড়িটি রোজারের নামে। এই তথ্য পাওয়া মাত্রই ব্রায়ান সাথে সাথে রোজারকে ধরার নির্দেশ দেয়। আর ঠিক সেই সময় হেডকোয়ার্টারে জোনাথনের হাতে এক অদ্ভুত ফাইল আসে যা সে প্রথমে ইনভেস্টিগেশনের রিপোর্ট ভেবেছিল, কিন্তু তার ভেতর থেকে সে কিছু ছবি বের করে, আর যা হলো সেই ছবিগুলো যেটা জেফরি এবং সেই নেতাকে খুবই ঘনিষ্ঠ দেখাচ্ছিল। এবং এটা পরিষ্কার হয়ে যায় যে আর এটা ডাকাতদের পক্ষ থেকে পাঠানো হয়েছে তাদের কাছে। তো সব সূত্র মিলিয়ে জোনাথন সিদ্ধান্ত নেয় যে এবার তাকে জেফরির সাথে সরাসরি কথা বলতে হবে। পরের দিন সে ব্যাংকের হেডকোয়ার্টারে গিয়ে তার সাথে দেখা করে সে তার মৃত ছোট ভাইয়ের কথা উল্লেখ করে যে পুরনো সেই অপহরণের শিকার হয়েছিল এবং যাকে সেই স্পেশাল ফোর্সের টিমই অপহরণ করেছিল, যেখানে জেমসও ছিল। তো জোনাথনের প্রশ্ন শুনে জেফরি একদম শান্ত থাকলো এবং কোনো প্রতিক্রিয়াই দেখালো না, কিন্তু জোনাথন তাকে সরাসরি জিজ্ঞেস করলো যে ডাকাতি হওয়া নথিপত্রে কি ছিল। তখন এটা শুনে জেফরির মুখ লাল হয়ে যায়। এটা দেখে জোনাথন বুঝে যায় যে জেফরির সেই ছোট ব্রাঞ্চে বারবার যাওয়ার কোনো সাধারণ বিষয় ছিল না, বরং বড় কোনো রহস্যের সাথে জড়িত ছিল। আর রাগে বাগে জেফরি সেই সিকিউরিটি গার্ডকে ডাকলো এবং জোনাথনকে জোর করে হেডকোয়ার্টার থেকে বের করে দিল। আর ঠিক এই সময় ডাকাতরা তাদের তৃতীয় অপারেশন শুরু করে দিল।
এবার তাদের সরাসরি লক্ষ্য হলো অন্য কোনো ব্যাংকের ব্রাঞ্চ না, বরং তারা হেডকোয়ার্টারে ডাকাতি করবে। তো ডাকাতরা খুব সহজে এবং সমন্বয়ের সাথে কাজ করছিল, আর প্রত্যেকের ভূমিকা সম্পূর্ণভাবে পরিষ্কার ছিল এবং তাদের প্ল্যান ছিল নিখুঁত। প্ল্যান অনুযায়ী তারা লবি পার করে, আর যেখানে কড়া নিরাপত্তা ছিল, কাস্টমারদের ভিড় ছিল, তবু ডাকাতরা কোনো ধরনের গোলমাল না করে সামনের দিকে এগিয়ে যায় এবং রশির সাহায্যে মেন এরিয়াতে ঢোকার চেষ্টা করে। আর ঠিক সেই সময় জোনাথনকে জেফরির গার্ডরা বাইরে নিয়ে যাচ্ছিল, আর তখনই সে ডাকাতদের দেখে ফেলে এবং লোকজনকে শুয়ে পড়তে বলে, যার ফলে ব্যাংকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা সুযোগ বুঝে একটা সিকিউরিটি গার্ডকে ধরে ফেলে এবং তখনই জেফরিও সামনে আসে। এরপর FBI গুলি চালায় এবং একটা গুলি ভুল করে সিকিউরিটি গার্ডের গায়ে লাগে এবং জোনাথনের গুলিতে এক চুরও আহত হয় এবং তাকে মৃত মনে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে হঠাৎ করে উঠে আক্রমণ করে বসলে পরিস্থিতি খারাপ দেখে জোনাথন প্রথমে জেফরিকে নিরাপদ জায়গায় পৌঁছায় এবং তারপর ফিরে সে ডাকাতদের সাথে লড়াইয়ে নামে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। এবার ডাকাতরা তার উপর ভারী হয়ে পড়ে এবং অবশেষে আহত সিকিউরিটি গার্ডের সাথে জোনাথন কোনো মতে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে পড়ে। ততক্ষণে ডাকাতরা তাদের কাজ শেষ করে ফেলেছিল। এক দীর্ঘ লড়াইয়ের পর জেফরির কাছে মাত্র একজন বডিগার্ড বাকি থাকে, যে ক্লান্তিতে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, সামনে দাঁড়িয়ে থাকা ডাকাত বডিগার্ডকে আক্রমণ করে না, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত তাদের লক্ষ্যমাত্রা ছিল জেফরি। ডাকাতরা বডিগার্ডকে অস্ত্র নামাতে বলে, কিন্তু তখনই একজন সঙ্গী সেখানে পৌঁছে বডিগার্ডের কপালে গুলি করে। এটা দেখে ডাকাতদের লিডার তাদের উপর চিৎকার করতে শুরু করে। এই মুহূর্তে জোনাথন সুযোগ বুঝে হামলা করে এবং যে ডাকাত গুলি চালিয়েছিল তাকে মেরে ফেলে আর লিডারকে জীবিত ধরে ফেলে এবং পরিস্থিতি উল্টে যেতে শুরু করে। তখন ডাকাতদের একজন সাথে সাথে এক নারী কর্মচারীকে ধরে ফেলে, যাতে তার বিনিময়ে নিজেদের সঙ্গীকে ছাড়িয়ে নিতে পারে। জোনাথন জানতো যে সে যদি ডাকাতকে ছেড়ে দেয় তাহলে সে হয়তো নিজেও জীবিত বাঁচতে পারবে না। তবে আশ্চর্যের বিষয় হলো, ডাকাত সেখানে নিজের কথা রাখলো এবং জোনাথনকে ছেড়ে দিল। এরপর ডাকাতরা অন্য ডাকাতদেরকে গুলি চালাতে নিষেধ করলো। সব ডাকাত দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তারপর FBI সম্পূর্ণ ক্রাইম সিন সিল করে দেয়। টেকনিক্যাল টিম যখন লাশের তদন্ত করে, তখন দেখা যায় যে আঙ্গুলের ছাপ মুছে ফেলা হয়েছে, এমনকি দাঁত পর্যন্ত মুছে নেওয়া হয়েছে, যাতে কোনো কিছু জানা না যায়। এর মধ্যে ব্রায়ানের কাছে কল আসে, যেখানে জানানো হলো যে রেঞ্জারের সন্ধান পাওয়া গেছে। ব্রায়ান এবং ওয়েলস সাথে সাথে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু যখনই তারা সেই ঘরের ভিতরে পৌঁছায় তখন তারা শুধু রেঞ্জারের ভাবি মার্ককে দেখতে পায়। সে জানালো যে জেমসের মৃত্যুর পর রেঞ্জার যখনই দেখা করতে আসে তখন ওই ঘরের খরচের জন্য সে শুধু কিছু টাকা দিয়ে যায়, যাতে বাচ্চাদের সংসার চালাতে পারে। ব্রায়ানের মনে হলো যে এখান থেকে হয়তো বিশেষ কিছু সূত্র পাওয়া যাবে না। তখনই সে খবর পায় যে রেঞ্জারকে অন্য একটি পুরনো বাড়ির কাছে দেখা গিয়েছে, যেখানে হয়তো বাকি ডাকাতরাও লুকিয়ে থাকতে পারে। কিন্তু ব্রায়ান এই কথা ওয়েলসের সাথে লুকিয়ে রাখে। আসল কারণ ছিল ব্রায়ানের স্ত্রী অনেকদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিল, আর তার সামান্য বেতনে চিকিৎসা করানো অসম্ভব ছিল। নিজের স্ত্রীর কষ্টের কথা মনে করে ব্রায়ান আরো অসহায় হয়ে পড়ল। সেই ফাইলে জেফরির সব অপরাধ লেখা ছিল এবং সেই রহস্য পুরোপুরি সামনে আসে, যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিল। জানা গেল যে সেই পুরনো বড় অপহরণের ষড়যন্ত্রে জেফরি করেছিল, যাতে তার পরিবারের সম্পত্তি শুধু তার কাছেই থাকে এবং কোনো ভাগাভাগি না হয়। সে এক মিলিটারি অফিসারকে টাকা দিয়ে ভুয়া সন্ত্রাসী অভিযানের কাগজ তৈরি করে এবং জেমসের স্পেশাল ফোর্স টিমকে সেই মিশনে পাঠিয়ে দেয়। তারা ভেবেছিল যে তারা আসল সন্ত্রাসীদের মারছে, কিন্তু পরে জানা গেল যে তারা নিরপরাধ কলেজ স্টুডেন্ট ছিল, যাদের মধ্যে জেফরির ছোট ভাইও ছিল। এই সত্য জেনে পুরো টিম ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে সেটি ভুল ছিল। তারা সাথে সাথে উপরে রিপোর্ট পাঠিয়ে দেয়। কিন্তু এখানে ঘটে যায় অন্যরকম আর একটা ঘটনা। সত্য সামনে আসার আগে অন্য একটা স্পেশাল ফোর্স টিম তাদের উপর হামলা করে। জেমসের টিম এর জন্য প্রস্তুত ছিল না এবং এই আতর্কিত হামলায় তারা একে একে মারা যেতে থাকে। এই হামলায় জেমস মারা যায় এবং জেফরিরও ছোট ভাই মারা যাওয়ার কারণে জেফরিও সব সম্পত্তি একা পায়। আর নিজের অপরাধ ঢাকতে জেফরি ফৌজের কিছু অফিসারকে মোটা অঙ্কের টাকা দেয় এবং জেমস এবং তার টিমকে দেশদ্রোহী ঘোষণা করে দেয়। সে আগেই পরিকল্পনা মজবুত করতে জেমসের
জেমসের টিমের 3 জনকে কিনে নিয়েছিল টাকা দিয়ে। আর সেই 3 জন লোকই পরে 2 ব্যাংকের ম্যানেজার হয় যাদের ডাকাতরা মেরেছে। এবং তৃতীয় জন ছিল সেই নেতা যে জেমসের শেষ কৃত্যে দেখা গিয়েছিল। এই 3 জন মিশনের দিন কোনো না কোনো বাহানায় ছুটি নিয়েছিল, পরে নিজেদের সঙ্গীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। জেমসের টিম শেষ হওয়ার পর জেফরি এই 3 জনকে নিজের সিস্টেমে সামিল করে নেয় এবং তাদের সাহায্যে নিজেদের ক্ষমতা বাড়াতে থাকে। সে ভেবেছিল যে তার রহস্য সবসময় চাপা থাকবে এবং সে এক আরামদায়ক এবং ক্ষমতাধর জীবন কাটাবে। কিন্তু আসল সত্যটা হলো সেই মিশন থেকে কিছু স্পেশাল ফোর্স সৈনিক বেঁচে যায় এবং সময়ের সাথে তারা বুঝতে পারে যে জেফরি তাদের ব্যবহার করেছে এবং তাদের দিয়েই তাদের বাহিনীর অন্যান্য ভাইদেরকে মারার প্ল্যান করেছে। আর এই সত্যই তাদের মনে বছরের পর বছর ধরে চলছিল। তাদের কখনোই শান্তিতে বাঁচতে দেয়নি। আর আর্মি থেকে বের হওয়ার পর বেঁচে যাওয়া সেই সৈন্যরা মিলে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের উদ্দেশ্য পরিষ্কার যে জেফরি এবং তার সঙ্গীদেরকে শাস্তি পেতেই হবে। জোনাথন এখন পুরো সত্য বুঝতে পারে এবং সে আন্দাজ করলো যে রেঞ্জারের সাথেও এই খেলার কোনো গভীর সম্পর্ক আছে। তা এই চুরির টাকাই হতে পারে। সে তার সঙ্গীদেরকে এই দিক থেকে তদন্ত করতে বলল। ওদিকে ব্রায়ানও রেঞ্জারকে চুপচাপ ট্র্যাক করেছিল। সে নিশ্চিত হলো যে টাকা সেই পুরনো বাড়িতেই লুকানো আছে। ব্রায়ান এবং এক অফিসার ঠিক করলো যে সকাল হওয়ার আগেই তারা সব টাকা সেখান থেকে সরিয়ে ফেলবে। কিন্তু তদন্ত যত এগিয়ে যায় মিডিয়াও তত সক্রিয় হয়ে ওঠে। সব বড় বড় টিভি চ্যানেল পুরনো সত্য তুলে ধরতে থাকে। এটা পরিষ্কার হয়ে যায় যে জেমস এবং তার টিমের সাথে কত বড় অন্যায় হয়েছিল। এই খবর দেখে জেফরি বুঝে যায় যে তার খারাপ সময় শুরু হয়ে গেছে এবং সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নেয়। তো জোনাথনও জেফরির চাল বুঝতে পারে এবং সে তার সঙ্গী ওয়েলসকে বলল যে জেফরি নামে যদি কোনো প্লেন বুকিং থাকে তাহলে তথ্য বের করতে, যাতে সে পালাতে না পারে। এরই মাঝে জোনাথন একটি খোঁজ নিয়ে একটা বারে পৌঁছে যায় যেখানে জেমসের গার্লফ্রেন্ড কাজ করত, কারণ তার শুরু থেকেই সন্দেহ ছিল যে জেমস বেঁচে থাকতে পারে। অন্যদিকে সকাল হওয়ার আগেই ব্রায়ান তার সঙ্গীদের সাথে দেখা করতে পৌঁছায়। শেষ মুহূর্তে তার মন বদলে যায়। সে সবকিছু থামানোর চেষ্টা করে, কিন্তু তার সঙ্গীরা টাকার লোভে অন্ধ হয়ে যায় এবং তার একটি কথাও শুনতে রাজি হয় না। ওদিকে জোনাথন সেই বাড়ির ভেতরে জেমসকে খুঁজে পায়। তো সামনে জেমসকে জীবিত পেয়ে তার সন্দেহ বাস্তবে পরিণত হলো। এখন পর্যন্ত পাওয়া সব সূত্র মিলিয়ে জোনাথনের মনে হতে লাগলো যে এই পুরো বেদনাদায়ক গল্পের আসল দায়ী ছিল শুধু জেফরি। এই জন্য তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটা শুনে জোনাথন ওয়েলসকে সরাসরি প্রশ্ন করে যে সে এই নির্দোষ মানুষগুলোর কি হবে যারা এই সবের মাঝে বিনা কারণে মারা গেছে। জোনাথনের কণ্ঠস্বর ওয়েলসের কানে বাজতে লাগলো। এটা শুনে ওয়েলস পুরোপুরি ভেঙে পড়ে এবং সে বলতে থাকে যে সিকিউরিটি গার্ডকে মারার তার কোনো উদ্দেশ্যই ছিল না। সে শুধু ভুল সময়ে সেখানে উপস্থিত ছিল এবং তারা তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিল। এরপর দুজনের মধ্যে এই নিয়ে বিতর্ক শুরু হয় এবং এই নিয়ে বিতর্ক শুরু হয় যে জেফরিকে মারা উচিত কিনা এবং পরিবেশ আরো থমথম হয়ে যায়। শেষে জোনাথন বলল যে সে একবার আগেও ওয়েলসের উপর বিশ্বাস করেছিল, কিন্তু সে শেষবারের মতো আবার বিশ্বাস করছে এবং এবার সে অনুতপ্ত হতে চায় না। এটা বলে জোনাথন সরাসরি জেফরির দিকে এগিয়ে যায়। আর এখানে জেফরি নিজের কাজের জন্য কোনো ধরনের অনুশোচনা দেখায় না, বরং অহংকারে হাসছিল। জেফরির মনে হচ্ছে যে মেক্সিকোতে এসে সে পুরোপুরি সুরক্ষিত হয়ে গেছে এবং সে জোনাথনকে হুমকি দেয় যদি তার ক্ষতি করা হয় তবে জোনাথনও অপরাধী হয়ে যাবে। কিন্তু এই কথাগুলো জোনাথনের উপর কোনো প্রভাব পড়ে না। হঠাৎ জোনাথন হামলা করে বসে এবং জেফরির পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যা দেখে আশেপাশে থাকা মানুষ ভয় পেয়ে যায়। আর জেফরির বডিগার্ড নিজের বসকে আহত দেখে বন্দুক বের করে, কিন্তু ওয়েলস আগে থেকেই দেখে ফেলে এবং গুলি করে। এরপর জোনাথন নিজের বন্দুক ওয়েলসের দিকে তাক করে দুজনেই একে অপরের দিকে বন্দুক তাক করে থাকে, কিন্তু ওয়েলস নিজের বন্দুক নিচে নামিয়ে নেয় এবং পিঠ ফিরিয়ে হাঁটতে শুরু করে। সে নিজের ভাগ্য জোনাথনের হাতে ছেড়ে দেয় এবং বছরের পর বছর মনের উপর রাখা বোঝা তার ভেতর থেকে নেমে যায় এবং জোনাথনও তাকে চলে যেতে দেখে নিজের বন্দুক নিচে নামিয়ে নেয়। আর এই সুন্দর দৃশ্যটির মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।